সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের আবারও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে, যে চ্যাপ্টারের নাম হলো সেলফ ব্যালেন্সিং অ্যান্ড সেকশনাল ব্যালেন্সিং সিস্টেম। আজকে আমরা এই চ্যাপ্টারটা কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো সমস্ত চ্যাপ্টার শুরু করবার প্রথমেই আমি কিন্তু তোমাদের সঙ্গে কি করি, আগে কনসেপ্ট আলোচনা করি, তারপরে আমরা অঙ্কে যাই। কিন্তু আজকের এই ভিডিওটাতে কনসেপ্ট আমি তোমাদের সঙ্গে বিশেষভাবে কিন্তু কিছু আলোচনা করব না। তার কারণ হলো এই চ্যাপ্টার তোমরা আগে থেকেই জানো। কি করে জানো? আমি তোমাদেরকে দেখবে সিঙ্গেল এন্ট্রি করিয়েছিলাম। সিঙ্গেল এন্ট্রির কনভার্সন মেথড, সেই সিঙ্গেল এন্ট্রির কনভার্সন মেথডের মধ্যেই কিন্তু পড়ে এই জিনিসটা সেলফ ব্যালেন্সিং। তো তোমরা সেই ভিডিওটা যদি ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু আজকের এই অঙ্কটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কনসেপ্ট কিন্তু কিছুই বোঝানোর দরকার নেই, পুরো সেম অঙ্ক, ফরম্যাট সমস্ত কিছুই কিন্তু সমান, সবই একই। তো তোমরা যদি সিঙ্গেল এন্ট্রির সেই ভিডিওটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি বা উপরে আই বাটনে ক্লিক করো, তাহলেই কিন্তু তোমরা সিঙ্গেল এন্ট্রির পার্ট 3 এর ভিডিওটা কিন্তু পেয়ে যাবে এবং সেটা ভালো করে আগে দেখে নাও। দেখে নিয়ে এই অঙ্কটা স্টার্ট করো। আর যদি তোমাদের সিঙ্গেল এন্ট্রি ভালোভাবে জানা থাকে, কনভার্সন মেথড ভালোভাবে জানা থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা আজকে তোমাদেরই জন্য। তোমরা খুব ভালো করে দেখো। তো সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি, সিঙ্গেল এন্ট্রি শুধু যে জানলে চলবে তেমনটাও নয়, জার্নালও কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। তাহলে জার্নাল যদি তোমাদের কাছে পরিষ্কার থাকে তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে কিন্তু জলের মতো পরিষ্কার হবে। তাহলে জার্নালের ভিডিও তোমরাও যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা জার্নাল ক্লিয়ার করে নিতে পারো। আর যদি জার্নাল জানা থাকে তাহলে তো খুবই ভালো কথা। তাহলে এই ভিডিওটা তোমরা স্টার্ট করো এবং দেখতে থাকো। তাহলে চলো, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেমে। তো দেখো, প্রথমেই তোমরা স্ক্রিনের ওপর একটা অঙ্ক দেখতে পাচ্ছ, যেখানে দেখবে লেখা রয়েছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট অ্যাজ কত বলে দিয়েছে 31/3/2023। তারপরে দেখো এখানে কি কি বলে দিয়েছে, ডেটর্স অ্যাজ অন 1/3/2023 বলে দিয়েছে, দেখো 55,842 এখানে দেখবে বলে দিয়েছে। তারপরে দেখবে নিচে অনেকগুলো ট্রানজ্যাকশান দিয়েছে, দেখো ট্রানজ্যাকশানস ডিউরিং দ্য মান্থ ওয়ার অ্যাজ ফলোজ, সেখানে দেখবে অনেকগুলো কিন্তু ট্রানজ্যাকশান দিয়ে দেওয়া আছে। তো প্রথমেই দেখো যে অ্যাডজাস্টমেন্টগুলো, তো এখানে দেখো যে ট্রানজ্যাকশানগুলো দিয়ে দেওয়া আছে, এই ট্রানজ্যাকশানগুলো করতে গেলে না আমাদেরকে জার্নাল কিন্তু খুব ভালো করে জানতে হবে। তাহলে জার্নালগুলোকে আমি কিন্তু এখানে ভালো করে তোমাদেরকে বোঝাবো এবং তারপরে আমি কিন্তু এইখানে অঙ্কটাকে করব। তাহলে জার্নাল কিন্তু ভালো করে জানা খুবই দরকার। তোমরা যদি জার্নাল না জেনে থাকো, আমি কিন্তু ডেসক্রিপশানে জার্নালের ভিডিও কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা আগে বুঝে নিতে পারো, তারপরে কিন্তু এই অঙ্কটা তোমরা স্টার্ট করতে পারো। তাহলে দেখো প্রথমেই ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। তাহলে দেখো ডেটর্সের ওপেনিং ব্যালেন্সে দেখো কি রয়েছে, ডেটর্স অ্যাজ অন 1/3/2023। তাহলে চলো আমরা লিখবো ডেটর্স 1/3/2023। তাহলে দেখো আছে ডেটর্স 1/3/2023। তাহলে ডেটর্সের ওপেনিং ব্যালেন্সকে আমরা কি লিখি, তোমরা কিন্তু সবাই জানো ডেটর্সের ওপেনিং ব্যালেন্সকে কিন্তু আমরা লিখি টু ব্যালেন্স, এটা কিন্তু তোমরা সবাই জানো, টু ব্যালেন্স বিডি বলে। তাহলে ডেটর্সের ওপেনিং ব্যালেন্স কি লিখবো, টু ব্যালেন্স বিডি 55,842। চলো 55,842 এটাকে আমরা আগে লিখবো। ক্লোজিং ব্যালেন্সকে কোথায় লেখে সেটাও তোমরা জানো, বাই ব্যালেন্স সিডি বলে লেখে, ঠিক আছে। তারপরে যে ট্রানজ্যাকশানগুলো দিয়েছে দেখো বলে দিয়েছে কি, তাহলে দেখো এরপরে দেখো কি বলে দিয়েছে, সেলস পাশে দেখবে লেখা রয়েছে ইনক্লুডিং ক্যাশ সেলস ₹10,000 টাকা, এবং সেলস টোটাল সেলস দেখো কত রয়েছে, দেখো টোটাল সেলস হয়েছে কিন্তু 1,08,606 টাকা। এই হলো কিন্তু টোটাল সেলস, তাহলে এটা হলো কিন্তু টোটাল। তার মধ্যে ক্যাশ সেলস কত হয়েছে, ক্যাশ সেলস দেখো ক্যাশ সেলস কিন্তু বলেই দিয়েছে কত হয়েছে, হয়েছে কিন্তু 10,000 টাকা, তাই তো। তাহলে তোমরাই বলো ক্রেডিট সেল কত, তাহলে তোমরাই বলো যে ক্রেডিট সেল কত। তাহলে দেখো ক্রেডিট সেল কত হবে, আমরা যদি এই টাকাটা থেকে এই টাকাটাকে বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব ক্রেডিট সেল 98,606 টাকা। কত পাবো, 98,606 টাকা, ঠিক আছে। এবারে বলো
ক্রেডিট সেলসের জার্নাল কি হয়? ক্রেডিট সেলসের জার্নাল মানে আমি যদি কাউকে ধারে মাল বিক্রি করি তার জার্নাল কি হয় তোমরা সবাই জানো, যে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, ডেটর্স অ্যাকাউন্ট কি হয় তোমরা জানো, ডেবিট হয়, টু সেলস হয়। ঠিক আছে, টু সেলস, এটা তোমরা সবাই জানো। আবার দেখো ক্যাশ সেলসের জার্নাল কি হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ভাবে যে 10,000 টাকা, তাই তো, তাহলে এটার জার্নাল কী হবে? ক্যাশ টু সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এটা হলো জার্নাল হয়। যদি ক্যাশ সেলস হতো তাহলে তার জার্নাল হতো কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে খুব ভালো করে দেখো, আমি আলাদা করে দিলাম। ক্যাশ সেলস যদি হতো তাহলে তার জার্নাল হতো এইটা, আর আমাদের ক্রেডিট সেল হলে তার জার্নাল হতো কি? এইটা। এইবারে আমরা এখানে কোনটা লিখবো তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো আমরা এখানে যে অ্যাকাউন্টটা করছি না, সেই অ্যাকাউন্টের দেখবে নাম কি লেখা রয়েছে? সেলস লেজার, সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এই সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে যে এত বড় কথাটা রয়েছে না, এই কথাটার একটা ছোট্ট নাম তোমরা কি জানো? এই কথাটার একটা ছোট্ট নাম হলো ডেটর্স অ্যাকাউন্ট। বোঝা গেল? সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টেরই আরেকটা নাম হলো কি? ডেটর্স অ্যাকাউন্ট, যেটা তোমরা সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের কনভার্সন মেথড দেখবে, কনভার্সন মেথড যেটা আছে সেইখানেও দেখবে ঠিক ওই একইভাবে আমরা এরকম ঘর কাটতাম এবং ডেটর্স অ্যাকাউন্ট বলে লিখতাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখো আমি এই নামটাকে এখন আপাতত মুছে দিচ্ছি, কিন্তু অঙ্ক যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি এই নামটাকে আবার লিখে দেবো। ঠিক আছে? তাহলে সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের আরেক নাম আমরা কি বলবো? বলবো কিন্তু ডেটর্স অ্যাকাউন্ট। বোঝা গেল? দেখো ক্রেডিট সেল হলে তবেই কিন্তু ডেটর্সের সৃষ্টি হয়। আমি যদি কাউকে ধারে মাল বিক্রি করি তাহলেই তো কি আমার ডেটর্সের সংখ্যা বাড়বে। বোঝা গেল? তাহলে সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের আরেকটা নাম কিন্তু লিখবো ডেটর্স অ্যাকাউন্ট, কারণ ক্রেডিট সেলস আর ডেটর্স পুরো একে অপরের ভাই ভাই, মানে একে অপরের সঙ্গে পুরো সম্পর্কযুক্ত। ঠিক আছে? ক্রেডিট সেল যত হবে ডেটর্সের পরিমাণ তত বাড়বে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এবারে দেখো এই ডেটর্সের অ্যাকাউন্টে কি কি আসবে? যেসব জার্নালে ডেটর্স আছে সেই জার্নালগুলোকে আমরা এই লেজারে কিন্তু ট্রান্সফার করব, যে সমস্ত জার্নালের মধ্যে ডেটর্স আছে। এবারে দেখো এই জার্নালটার মধ্যে কিন্তু ডেটর্স নেই। দেখো ডেটর্স আছে? নেই। দেখো ক্যাশ রয়েছে আর সেলস রয়েছে, তাহলে এইটা কিন্তু এখানে আসবে না, এইটা কিন্তু আসবে। তার কারণ দেখো এখানে ডেটর্স আছে। বোঝা গেল? তাহলে দেখো ডেটর্স, আর দেখো এখানে কি রয়েছে? টু সেলস। দেখো ডেটর্সের ঘরে তো আর ডেটর্স লেখা যায় না, ডেটর্সের ঘরে ঠিক উল্টো দিকের জিনিসটা লিখতে হবে, মানে কি টু সেলসকে লিখতে হবে। বোঝা গেল? তাহলে টু মানে কোন দিকে লিখতে হয়? টু মানে কিন্তু এই দিকে লিখতে হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? সেলস বলে লিখবো, ক্রেডিট সেলস বলে লিখবো, কারণ এটা কি ক্রেডিট সেলসের টাকা। তার আগে আমাদেরকে একটা হেডিং দিয়ে নিতে হবে। তাহলে হেডিংটা আমরা কি দেব? দেবো কিন্তু টু জেনারেল, টু জেনারেল লেজার, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এই হেডিংটা কিন্তু তোমরাও সবাই দিয়ে নেবে। ঠিক আছে? জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এই হেডিংটা কিন্তু তোমরা সবাই অবশ্যই দিয়ে নেবে, তারপরে কিন্তু অঙ্ক শুরু করবে। এবং এই সাইডেও ঠিক ওই একইভাবে কিন্তু তোমরা এই হেডিংটাকে দেবে। ঠিক আছে? বাই ওই একইভাবে কিন্তু তোমরা দেবে জেনারেল লেজার, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, আর সাথে এই কথাটাকেও কিন্তু লিখে নেবে তোমরা ইন সেলস লেজার, ইন সেলস লেজার। ঠিক আছে? এই কথাটাকে তোমরা লিখে নেবে, তারপরে কিন্তু তোমরা অঙ্কটাকে আরম্ভ করবে। এখানেও কিন্তু ওই একইভাবে লিখে নেবে ইন সেলস লেজার। ঠিক আছে? লিখে নেওয়ার পর এবারে তোমরা অঙ্কটাকে স্টার্ট করো। তাহলে দেখো আমি তোমাদেরকে কি বললাম, ডেটর্সের ঘরে তো আর ডেটর্স লেখা যায় না, ঠিক উল্টো দিকের জিনিসটা, অর্থাৎ টু সেলসকে লিখতে হবে। তাহলে টু মানে সব এই দিকে লিখবো। ঠিক আছে? টু মানে কোন দিকে লিখবো আমরা? সব টু মানে কিন্তু আমরা সমস্ত জিনিসকে লিখবো, টু মানেই ডেবিট দিকে লিখবো। তাহলে টু বলে কি লিখবো? দেখো এখানে রয়েছে সেলস, তাহলে আমরা তো এটা কি সেলস হয়েছে? ক্রেডিট সেলস। তাহলে এখানে আমরা কি লিখবো? টু, টু আর লেখার দরকার নেই যদিও, শুধু ক্রেডিট, আচ্ছা টু লিখে দিই, টু ক্রেডিট সেলস। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল। তাহলে ক্রেডিট সেল কত টাকার হয়েছে? দেখো 98,606। তাহলে এখানে আমরা কত লিখবো? 98,606। বোঝা গেল? চলো এরপরে আমরা দেখি কি রয়েছে।
দেখো রয়েছে ক্যাশ রিসিভড, ভালো করে দেখবে পরেরটা স্ক্রিনের ওপরে, ক্যাশ রিসিভড ফ্রম ডেটর্স 88,753। তাহলে ক্যাশ রিসিভ করা হয়েছে ডেটর্সের থেকে, তার জার্নাল কী হবে তোমরা সবাই বলো? ক্যাশ রিসিভ করা হয়েছে ডেটর্সের থেকে, তাহলে তার জার্নাল কী হবে? তার জার্নাল আমরা সবাই জানি হবে কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ যদি আমি রিসিভ করি কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট, তাই তো? এটাই তো হবে জার্নাল, তাই না? টু ডেটর্স অ্যাকাউন্ট। তাহলে যে জার্নালের মধ্যে ডেটর্স রয়েছে সেগুলোকেই কিন্তু এখানে ট্রান্সফার করব। তাহলে ডেটর্সের ঘরে তো আর ডেটর্স লেখা যায় না, ডেটর্সের ঘরে আমরা ঠিক তার উল্টো দিকের জিনিসটাকে লিখবো, এই যে এই জিনিসটাকে লিখবো, ঠিক আছে? তাহলে উল্টো দিকের জিনিসটাকে কি লিখবো? ক্যাশ। আচ্ছা, ক্যাশের আগে কিছু নেই মানে কি? ক্যাশের আগে যেমন ডেটর্সের আগে কি রয়েছে? টু, তেমনি ক্যাশের আগে কোনো প্রিপোজিশন নেই মানে কি রয়েছে বলো তো? বাই। আর বাই মানে আমরা কোন দিকে লিখবো? এই দিকে কিন্তু লিখবো, ক্রেডিট সাইডে। তাহলে চলো আমরা এই সাইডে লিখে ফেলি যে লিখবো বাই, তাহলে আমরা কি লিখবো? ক্যাশ রিসিভড, ঠিক আছে? ক্যাশ রিসিভড হয়েছে, তাই না? চলো ক্যাশ রিসিভড হয়েছে, বোঝা গেল। তাহলে কত ক্যাশ রিসিভ করেছি আমরা? দেখো 88,753। তাহলে চলো আমরা এখানে কি লিখবো? 88,753, বোঝা গেল। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। তো চলো নেক্সট ট্রানজাকশন কি বলে দিয়েছে। তো দেখো নেক্সট অ্যাডজাস্টমেন্ট দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে ডিসকাউন্ট অ্যালাউড টু ডেটর্স, ডিসকাউন্ট অ্যালাউড টু ডেটর্স। তাহলে দেখো আমরা যখন ক্যাশ রিসিভ করি, তোমরা ভালো করে দেখবে, আমি যদি ক্যাশ রিসিভ করি কোনো ডেটর্সের থেকে, তো তার জার্নাল কী হয় তোমরা সবাই জানো। আমি যদি ক্যাশ রিসিভ করি তাহলে হবে তার জার্নাল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট, এটাই তো হবে, টু ডেটর্স অ্যাকাউন্ট। এবারে ভাবো আমি না ডেটর্সের থেকে পাই 500 টাকা, ভাবো ধরে নাও আমি ডেটর্সের থেকে পাই 500 টাকা, আর আমাকে ক্যাশ দিল কত টাকা বলো তো? 400 টাকা। আমি পাই 500 টাকা ডেটর্সের থেকে, কিন্তু আমায় ডেটর্স দিল কত? 400 টাকা। তাহলে আমি কি করলাম? ডেটর্সকে তার মানে কি ডিসকাউন্ট দিলাম। কি করলাম? আমি ডেটর্সকে ডিসকাউন্ট দিলাম। কত টাকা দিলাম? ডেটর্সকে ডিসকাউন্ট দিলাম, তার মানে 100 টাকা। তাহলে দেখো বুঝতে পারলে তো? দেখো ডেবিট হলো 500 আর ক্রেডিটও তার হলো 500, বুঝতে পারলে? তাহলে আমি যদি এবার ক্যাশটাকে মুছে দিই, কারণ এখানে তো ক্যাশের কথা উল্লেখ করেনি, এখানে শুধু ডিসকাউন্ট আর ডেটর্সের মধ্যে তাহলে সম্পর্ক কি হচ্ছে? দেখো ডেটর্স এখানে দেখো টু রয়েছে, তাহলে দেখো ডেটর্সের ঘরে তো ডেটর্স লেখা যায় না, ঠিক তার উল্টো দিকের জিনিসটাকে লিখতে হবে। উল্টো দিকে কি রয়েছে? দেখো ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টের আগে কোনো প্রিপোজিশন নেই মানে কি? বাই। তাহলে বাই ডিসকাউন্ট কোন দিকে লিখবো? এই সাইডে লিখবো কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? বাই ডিসকাউন্ট, আমরা লিখবো বাই ডিসকাউন্ট অ্যালাউড, ঠিক আছে? বাই ডিসকাউন্ট অ্যালাউড বলে আমরা লিখবো। কত ডিসকাউন্ট অ্যালাউড হয়েছে? দেখো 480। তাহলে এইটাকে কিন্তু আমাদের লিখতে হবে, বোঝা গেল? চলো নেক্সট তারপরে দেখি কি রয়েছে। দেখো তো দেখো এরপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে অ্যাকসেপ্টেন্স রিসিভড ফ্রম ডেটর্স, ঠিক আছে? তার মানে ডেটর্সের থেকে কিন্তু কিছু অ্যাকসেপ্ট করা হচ্ছে, মানে কিছু রিসিভ করা হচ্ছে। সেটা উল্লেখ করে দেয়নি যে কি রিসিভ করা হচ্ছে, তো আমি ধরে নিচ্ছি ক্যাশ রিসিভ করা হচ্ছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আমরা কি বলতে পারি? ডেটর্সের থেকে কিছু রিসিভ করা হচ্ছে, অ্যাকসেপ্টেন্স রিসিভড ফ্রম ডেটর্স, তাই তো? তাহলে দেখো ডেটর্সের ঘরে তো আর আমরা ডেটর্স লিখতে পারি না, উল্টো দিকের জিনিসটাকে লিখবো। তাহলে এর আগে কিছু নেই মানে কি? বাই। তাহলে বাই মানে এই দিকে আমরা লিখবো। তাহলে ক্যাশ বলে লিখবো না, কারণ কিন্তু অঙ্কের মধ্যে ক্যাশ বলে দেওয়া নেই, অ্যাকসেপ্টেন্স রিসিভড ফ্রম ডেটর্স আছে। তাহলে সেই কথাটাকেই আমরা কিন্তু লিখছি, ঠিক আছে? তাহলে আমরাও দেখো লিখছি অ্যাকসেপ্টেন্স রিসিভড ফ্রম ডেটর্স, ঠিক আছে? এটাও লিখছি, হ্যাঁ? তাহলে আমরাও এটা লিখছি। তাহলে কত টাকা রিসিভ করা হচ্ছে? অ্যাকসেপ্টেন্স রিসিভড ফ্রম ডেটর্সের থেকে কিন্তু দেখবে রিসিভ করা হচ্ছে 7,120 টাকা। তাহলে চলো লিখছি 7,120 টাকা, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো রয়েছে রিটার্ন ফ্রম ডেটর্স 5,430 টাকা। তাহলে দেখো এবারে বলে দিয়েছে কি রিটার্ন ফ্রম ডেটর্স, তার মানে কি? রিটার্ন ফ্রম ডেটর্স মানে ভাবো আমি একজন দোকানদার, তো আমি কাউকে ভাবো ধারে মাল বিক্রি করেছি। আমি যদি কাউকে ধারে মাল বিক্রি করি তাহলে তার জার্নাল কি হবে বলো তো? হবে কিন্তু ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস,
এটাই হবে জার্নাল। আমি যদি কাউকে ধারে মাল বিক্রি করি, এবার আমি যে মালটা বিক্রি করলাম সেই মালটা যদি আমাকে ডেটর্স এসে ফেরত দিয়ে যায়, মানে যে কাস্টমারকে আমি বিক্রি করেছি সেভাবে এসে আমাকে যদি ফেরত দিয়ে যায়, তাহলে আমি কি করব, জার্নালটাকেও উল্টে দেব। আমি যদি বিক্রির জার্নাল এটা করি, তাহলে আমাকে যদি বিক্রি করা মালটাকেও ফেরত দিয়ে যায়, তাহলে আমি কি করব, জার্নালটাকে উল্টে দেব। ডেটর্স ডেবিট ছিল, এবার আমি ডেটর্স ক্রেডিট করে দেবো। আর সেলস অ্যাকাউন্ট কি ছিল, ক্রেডিট, এটাকে ডেবিট করে দেবো। কিন্তু যেহেতু সেলস অ্যাকাউন্টকে ডেবিট না করে না, আমরা কি করব, রিটার্ন ইনওয়ার্ড বলে লিখব। সেলসকে আমরা কি বলে লিখব, রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট কি করব, আমরা ডেবিট করব। ঠিক আছে, তার কারণ এটা তো সেলস হয়নি না, এটা তো রিটার্ন হয়েছে, তাই জন্য আমরা সেলস নাম না দিয়ে লিখব রিটার্ন ইনওয়ার্ড। আর ডেটর্স ডেবিট ছিল, কি করে দেব, ক্রেডিট করে দেব। বোঝা গেল? তাহলে দেখো, বুঝতে পারলে আশা করি। হিসাব মতো এখানে সেলস লেখা উচিত, কিন্তু সেলস তো হয়নি, তাই না, রিটার্ন হয়েছে, সেলস করা জিনিস রিটার্ন হয়েছে, তাহলে রিটার্ন ইনওয়ার্ড বলে লিখবো। এবারে দেখো, রিটার্নের আগে কি প্রিপোজিশন, বাই। তাহলে দেখো ডেটর্সের ঘরে আমরা কি লিখবো, বাই। এই যে রিটার্ন ইনওয়ার্ডকে লিখবো, বাই মানে কোন দিকে, এই দিকে লিখবো। তাহলে আমরা কি লিখবো, বাই রিটার্ন ইনওয়ার্ড বলে আমরা লিখবো। তাহলে রিটার্ন করা হলো, আমাকে রিটার্ন করে গেছে কত টাকার মাল, 5,430 টাকা। 5,430 টাকার মালপত্র কি হয়েছে, আমাকে রিটার্ন করে গেছে। বোঝা গেল? তারপরে দেখি আর কি রয়েছে, বলে দিয়েছে বিল রিসিভেবল ফ্রম ডেটর্স। বিলস রিসিভেবল ফ্রম ডেটর্স, এর ব্যাপারটা কি শোনো। আমি কাউকে ভাবো ধারে মাল বিক্রি করেছি, ভাবো আমি একজন দোকানদার, তো আমি কাউকে ভাবো ধারে মাল বিক্রি করেছি, তাহলে তার জার্নাল কি হবে, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এবারে ভাবো আমি ধারে মাল বিক্রি করেছি, এবারে ভাবো আমি বিক্রি করেছি 500 টাকার মাল, 500 টাকার মাল আমি ধারে বিক্রি করেছি। এবারে এই যে ডেটর্স যাকে বিক্রি করেছি না, সে আমাকে টাকাই দিচ্ছে না, দীর্ঘদিন ধরে আমাকে কি বলবো ঝোলাচ্ছে, টাকা দিচ্ছেই না। তো আমি একদিন গিয়ে বললাম ডেটর্সকে যে দেখো ডেটর্স ভাই, আমাকে টাকা দিয়ে দাও, আমার খুব দরকার। তো তখন ডেটর্স বলল যে আমার কাছে এখন নেই, আমি 2 মাস পরে টাকা আমার ব্যাংকে চলে আসবে, আমি তখন দিয়ে দেবো, আমাকে ডেটর্স বলল। তো আমি বললাম ঠিক আছে, এটাই তুমি আমাকে লিখে দাও, একটা বিল বানাও এবং সেই বিলে লিখে দাও, ডেটর্সকে বললাম। বোঝা গেল? ডেটর্স লিখে দিল এবং ওই বিলটা আমি 2 মাস পরে যাব ব্যাংকে, গিয়ে বিলটা ব্যাংকের লোককে দেখাবো, দেখিয়ে আমি 500 টাকা তুলে নিয়ে চলে আসবো। এই হলো বিলের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে দেখো এই যে বিল, তাহলে দেখো এই যে 500 টাকা সেটা তো আমি পাচ্ছি না, আমি কি পাচ্ছি, তার বদলে একটা বিল পাচ্ছি। তাহলে আমি যখন বিল পাচ্ছি, আমি যদি ক্যাশ পেতাম 500 টাকা আমায় দিয়ে দিত, তাহলে আমি কি লিখতাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু আমি পাচ্ছি, ক্যাশ তো পাচ্ছি না, আমি কি পাচ্ছি কিন্তু বিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট লিখবো। ক্যাশ পেলে ক্যাশ লিখতাম। তাহলে দেখো বিলও কিন্তু ঠিক ক্যাশেরই সমতুল্য, একটা সম্পত্তি। বোঝা গেল? ক্যাশও যেমন একটা সম্পত্তি, বিলও একটা কিন্তু সম্পত্তি। দেখো আমি 500 টাকা পাই, আমাকে দিল না, আমাকে কি দিল, একটা বিল দিল। আমার থেকে যদি আবার কেউ 500 টাকা পায়, আমি তাকে 500 টাকা না দিয়ে কিন্তু এই বিলটা নিয়ে গিয়ে তাকে দিতে পারি। ঠিক আছে, তাহলে ক্যাশেরই কিন্তু সমতুল্য হলো কি, বিল। ঠিক আছে, তাহলে আমি ক্যাশ পেলাম না ঠিকই, কিন্তু আমি বিল পেলাম। তাহলে বিল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, আমার ডেটর্সের পরিমাণ কমে গেল, যেই মাত্র আমাকে বিল দিল আমার ডেটর্সের পরিমাণ কমে গেল। বোঝা গেল? তাহলে আমাকে 500 টাকার একটা বিল দিল। তাহলে এখানেও ঠিক তাই ঘটেছে, এখানে যে ট্রানজ্যাকশনটা বলেছে বিল রিসিভেবল ফ্রম ডেটর্স। তাহলে দেখো ডেটর্সের ঘরে আমরা কি লিখবো, বাই বিল রিসিভেবল বলে লিখবো। তাহলে চলো আমরা লিখবো বাই বিল রিসিভেবল। তাহলে লিখবো কি, বাই বিল রিসিভেবল। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে কত টাকার বিল আমরা পেয়েছি, টাকা তো দেয়নি আমাকে, আমাকে বিল দিল। কত টাকার বিল দিল দেখি তো, 1,120 টাকার বিল কিন্তু আমাকে দিল, 1,120 টাকা। তারপরে দেখি আর কি বলেছে। তো দেখো এরপরে আমাদের অঙ্কের মধ্যে বলে দিয়েছে ব্যাড ডেপ্ট রিটেন অফ। ব্যাড ডেপ্ট মানে কি, আমি কোনো ডেটর্সের থেকে টাকা পেতাম, ভাবো 100 টাকা, সে আমার টাকাটা দিল না, আমার টাকা মেরে দিল, তাহলে তার জার্নাল কি হবে, ব্যাড ডেপ্ট হলো একটা ক্ষতি। আর যে কোনো ক্ষতি বা খরচ নমিনাল অ্যাকাউন্ট কি হয়, ডেবিট হয়। ব্যাড ডেপ্ট ক্ষতি বা খরচ কি হবে, ডেবিট হবে। বোঝা গেল?
ব্যাড ডেপ্ট হলো একটা ক্ষতি বা খরচ, আর ক্ষতি বা খরচ কী হয়, নমিনাল অ্যাকাউন্ট, এবং ক্ষতি বা খরচ সর্বদা হয় ডেবিট। তাহলে দেখো ব্যাড ডেপ্ট যদি হয় তাহলে আমার ডেটর্সের পরিমাণ কী হবে, কমে যাবে না, আমার ডেটর্সের পরিমাণ কী হবে, কমে যাবে। তাহলে আমরা কি লিখবো, ব্যাড ডেপ্টকে কোথায় লিখবো, বাই এর দিকে লিখবো, বাই ব্যাড ডেপ্ট বলে কিন্তু আমরা লিখবো, আশা করি বুঝতে পারলে, বাই ব্যাড ডেপ্ট বলে লিখবো। তাহলে আমার কত টাকা মেরে দিল বলো তো, ব্যাড ডেপ্ট হলো কত টাকা, 3,890 টাকা, তাই তো, 3,890 টাকা। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, 3,890 টাকা, ঠিক আছে। তারপরে তোমরা দেখো এখানে ভালো করে বলে দিয়েছে সান্ড্রি চার্জেস ডেবিটেড টু কাস্টমার্স, কত বলে দিয়েছে দেখো, সান্ড্রি চার্জেস ডেবিটেড টু কাস্টমার 378 টাকা সান্ড্রি চার্জেস কেটে নেওয়া হয়েছে। কে কেটেছে, আমি কেটেছি। আমি কাউকে ধারে মাল বিক্রি করেছিলাম, ভাবো আমি যদি কাউকে ধারে মাল বিক্রি করি, তাহলে ভাবো আমি 400 টাকার মাল ধারে বিক্রি করেছিলাম, ক্রেডিট সেল করেছিলাম, তাহলে তার জার্নাল কী হবে, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, তোমরা সবাই জানো আর আমি লিখছি না, আচ্ছা চলো লিখেই দিই, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কী হবে, সেলস অ্যাকাউন্ট, 400 টাকার মাল ধারে বিক্রি করেছি। এবারে যে ডেটর্স আছে না, সে দিচ্ছে না, কি করছে, দেরি করে দিচ্ছে। তো আমি ঠিক করলাম যে আমি যেহেতু দেরি করে এই টাকাটা নিচ্ছি, তাহলে আমি আর 400 টাকা নেব না, আমি 500 টাকা নেব কিন্তু, বা আমি 450 টাকা নেব, একটু বেশি টাকা নেব। এই যে 400 টাকার বদলে আমি কিন্তু এবারে কত নেব বলে দিলাম, আমি কিন্তু এবারে কত নেব, 450 টাকা, বোঝা গেল। তাহলে আমি যখন 450 টাকা নেব, তখন তার জার্নাল কী হবে, আমি যখন 450 টাকা নেব, তাহলে তখন হবে কিন্তু, যখন আমি টাকাটা রিসিভ করব তখন আমি লিখব কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা ক্যাশ নিচ্ছি, 400 নেব না, 450 নেব কিন্তু, টু, ঠিক আছে, আমাকে কে টাকাটা দিচ্ছে, ডেটর্স, ঠিক আছে, ডেটর্স। তাহলে ডেটর্স কত হবে, 400 টাকা, এবং আমি একটা চার্জ কেটে নিচ্ছি, সেটা হলো কি, সান্ড্রি চার্জেস, আমি শুধু চার্জেস বলে লিখছি, ঠিক আছে, শুধু চার্জেস বলে লিখছি, সেই টাকাটা কত, সেই টাকাটা হলো কিন্তু 50, বোঝা গেল। তাহলে এটাকে আমি ক্রেডিট কেন করলাম, এই চার্জেসটা, কারণ এই চার্জেসটা আমার ইনকাম, আমার আয় হচ্ছে। তাহলে যে কোনো ইনকাম বা আয় কি হয়, যে কোনো ইনকাম বা লাভ, প্রফিট, এগুলো কি হয়, সব ক্রেডিট হয়, নমিনাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়, নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী যে কোনো ইনকাম কি হয়, ক্রেডিট হয়, যে কোনো খরচ কি হয়, ডেবিট হয়, বোঝা গেল। তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো এবারে শুধু এই যে চার্জেসটাকে আমরা যদি এইখানে লিখতে চাই, তাহলে কোথায় লিখবো, তাহলে দেখো ডেটর্সের অ্যাকাউন্টে লিখবো, দেখো চার্জেস কি রয়েছে, 2, তাহলে আমরা এই দিকে লিখবো, কিন্তু চার্জেসকে আমরা এই দিকে লিখবো, ঠিক আছে, টু সান্ড্রি চার্জেস বলে আমরা লিখবো, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে সান্ড্রি চার্জেস বইয়ের মধ্যে কত টাকা দেওয়া রয়েছে দেখো, 378 টাকা, তাহলে আশা করি বুঝতে পারলে, 378 টাকা। তাহলে বোঝা গেল তো। চলো তারপরে আমরা চলে আসব কিসে, দেখো বলে দিয়েছে ট্রান্সফার টু বট লেজার, তাহলে ট্রান্সফার টু বট লেজার বলে দিয়েছে। বট লেজার থেকে যদি কিছু ট্রান্সফার হয়ে আসে, একদম চোখ কান বুঝে একদম এই দিকে ক্রেডিট সাইডে কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে, বাই ট্রান্সফার টু বট লেজার। তাহলে তোমরা বট লেজারে যে টাকাটা থাকবে সেটাকে কিন্তু তোমরা সর্বদা ক্রেডিট দিকে বসাবে। তাহলে দেখো কত রয়েছে কিন্তু 100 টাকা, তাহলে এখানে আমরা কত লিখবো, 100 টাকা। তারপরে দেখবে নেক্সট রয়েছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, কথার মানে কি, ব্যাড ডেপ্ট মানে আমার টাকা কেউ পুরো মেরে দিয়েছে, তাকে বলা হয় ব্যাড ডেপ্ট। আর প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে কি, আমার টাকা মারেনি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আমার টাকাটা কেউ মেরে দিতে পারে, তাকে বলা হয় কি, প্রভিশন ফর ডাউটফুল ডেট, আমার টাকাটা কেউ মেরে দিতে পারে। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট হলে তার জার্নাল কিন্তু আমরা এখানে করতে পারবো না, ঠিক আছে, কিন্তু ব্যাড ডেপ্ট হলে আমরা কিন্তু করতে পারবো, যে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, যদি আমার টাকা মেরে দেয়। কিন্তু আমার যদি কেউ টাকা নাই মারে, তাহলে আমি ডেটর্সটাকে কী করবো, কমাতে পারছি না তো, আমার যদি কেউ টাকা মেরে দেয় আমি ডেটর্সকে কমিয়ে দেবো, কিন্তু মানে আমি ডেটর্সের থেকে আর ওই টাকাটা পাবো না। কিন্তু আমার যদি এখনও কেউ টাকা না মারে, তাহলে আমার মনে হচ্ছে মেরে দিতে পারে কিন্তু মারেনি, তাহলে তো আমি ডেটর্সটাকে কমাতে পারছি না, মানে আমি তাহলে তো টু ডেটর্স অ্যাকাউন্ট করতে পারছি না, তাই না।
টু ডেটর্স অ্যাকাউন্ট করতে তো আমি পারছি না। যদি আমার টাকা মেরে দিত তাহলে আমি কি করতাম, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট করে দিতাম। যদি আমার টাকা পুরো মেরে দিত কেউ, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট করে দিতাম, কিন্তু আর টু ডেটর্স করে দিতাম। টু ডেটর্স করে দিলাম মানে ডেটর্স কমে গেল আমার, কিন্তু আমার টাকা তো এখনও মারেনি, মারতে পারে। তাহলে সেটাকে তো আমি এখন করতে পারবো না জার্নাল, তাই না? তাহলে কিন্তু করতে পারবো না মানে কি, আমি এখানে লিখতেও পারবো না। তারপরে দেখো লাস্ট যে ট্রানজাকশানটা বলেছে, কি বলে দিয়েছে লাস্ট ট্রানজাকশানে, বলে দিয়েছে বিল এন্ডোর্সড ₹100 টাকা। তো দেখো বিল এন্ডোর্সড তার মানে কি, তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম আমাকে একজন বিল দিয়েছে 500 টাকার, ঠিক আছে, আমাকে একজন বিল দিয়েছে, টাকা দিতে পারেনি, বিল দিয়েছে 500 টাকার। তো আমাকে যখন কেউ বিল দিচ্ছে, টাকা দিতে পারছে না, আমি একজনকে ধারে মাল বিক্রি করেছি, সে আমাকে না কি করছে, টাকা দিচ্ছে না, আমাকে বিল দিয়েছে। তাহলে বিল দিলে আমি কি করব, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট করব, টু কি করব, ডেটর্স করব, তাই না? টু কি করব, ডেটর্স করব, আমি ডেটর্সের থেকে পেয়েছি। কিন্তু এরকম জার্নাল করব, তাহলে আমি একজনের থেকে ভাবো বিল পেয়েছি, 500 টাকার একটা বিল পেয়েছি, টাকা দেয়নি। এবারে আমার থেকে ভাবো আরেকজন টাকা পায়, আমার থেকে একজন টাকা পায়, তার নাম হলো রাহুল। রাহুল বলে একটা ছেলে আমার থেকে টাকা পায়, সেও কিন্তু আমার থেকে 500 টাকা পায়, অথচ আমার কাছেও টাকা নেই। আমাকে তো টাকা দেয়নি, এই ডেটর্সটা তো টাকা দেয়নি, বিল দিয়েছে, তাই জন্য আমার কাছে টাকা নেই, তো আমার কাছে বিল রয়েছে, আমি খুব গরিব। তাহলে আমি কি করব, এই যে 500 টাকার বিলটা পেয়েছি, এই বিলটা আমি কি করব বলো তো, এই বিলটা আমি কাকে দিয়ে দেবো ভাবো, রাহুলকে দিয়ে দেবো। রাহুলকে বলবো, রাহুল ভাই আমার কাছে টাকা নেই, তবে আমার কাছে একটা বিল আছে, যে বিলটা আমি তোকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো রাহুলও ভাবো রাজি হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে কি বলা হয়, বলা হয় কিন্তু বিল এন্ডোর্সড, ঠিক আছে, বিল এন্ডোর্সড। তাহলে এবার আমি যখন বিলটা রাহুলকে দিয়ে দেবো, তাহলে কি হবে, বিল যতক্ষণ আমার কাছে ছিল বিল ডেবিট ছিল, এবার বিলটা আমি রাহুলকে দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, বিলটা এবারে হয়ে যাবে কি ক্রেডিট, আর সরি বিলটা হয়ে যাবে কি ক্রেডিট, ডেবিট ছিল, এবারে বিলটা আমি দিয়ে দিলাম রাহুলকে। তাহলে এবারে রাহুল যেহেতু সুবিধা গ্রহণ করলো, রাহুল তো পার্সোনাল অ্যাকাউন্ট, সুবিধা গ্রহণ করলো, তাহলে রাহুল হয়ে যাচ্ছে ডেবিট আর বিল হয়ে যাচ্ছে ক্রেডিট। তাহলে এই ট্রানজাকশানের মধ্যে, এই জার্নালের মধ্যে কিন্তু কোথাও ডেটর্স নেই, তাই জন্য এই জার্নালটা এখানে কিন্তু আসবে না। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা পুরো শেষ, তাই না? তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। এবারে আমরা কি করব, শুধু ব্যালেন্সটাকে করব, তার মানে এগুলোকে আমরা আগে যোগ করব, এগুলোকে সব যোগ করি, করে দেখি আমাদের এখানে কত হচ্ছে। সবগুলোকে আমি যদি যোগ করি তাহলে আমরা পাবো কত বলো তো, 1,54,826 পাবো, 1,54,826। আবার আমরা এই দিকেও লিখবো ওই একই জিনিস, 1,54,826। ঠিক আছে, তার থেকে আমরা কি করব, এই যে এই টাকাগুলোকে সব মাইনাস করব, এই টাকাগুলোকে সব মাইনাস করব, করলে আমরা কত পাবো বলো তো, 47,933 পাবো, 47,933। তাহলে এই টাকাটাকে আমরা কি বলে লিখবো, এখানে যেমন লেখা হয়েছিল না যে টু ব্যালেন্স বিডি, তাহলে এখানে আমরা কি লিখবো, ক্লোজিং ব্যালেন্সকে আমরা কি লিখি, বাই ব্যালেন্স সিডি। তাহলে এখানে আমরা লিখবো কি, বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। পরের অঙ্কটা আমি যখন করব তখন কিন্তু আমি এত জার্নাল ভেঙে ভেঙে করব না, আমি কিন্তু ডাইরেক্ট করে ফেলবো, এখানে বসিয়ে দেবো। তো তোমরা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে জেনে রাখবে, যে রিটার্ন ইনওয়ার্ড কোন দিকে আসে, ব্যাড ডেপ্ট কোন দিকে আসে, ঠিক আছে, বট লেজারের ব্যালেন্সটা কোন দিকে আসে, এগুলো কিন্তু খুব ভালো করে জানবে। ব্যাড ডেপ্ট কোন দিকে আসে, বিল রিসিভ হলে কোন দিকে আসে, ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউড হলে কোন দিকে আসে, ক্যাশ রিসিভড হলে কোন দিকে আসে, এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নাও। নেক্সট অঙ্কটা যখন করব আমি কিন্তু ডাইরেক্ট ট্রানজাকশান পড়বো আর কিন্তু আমি এখানে লিখবো, ঠিক আছে? তো দেখো এবারে আমরা চলে আসব নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক করবার আগে বলে দিই, আগের অঙ্কটাতে আমি মুছে দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, যে জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ডেটর্স অ্যাকাউন্টটা আমি মুছে দিয়ে কি করব, সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, কিন্তু আমি তখন তো মুছতে ভুলে গেছি, তাই জন্য আমি এখন মুছে দিলাম। তোমরা কিন্তু সর্বদা না ডেটর্স অ্যাকাউন্ট কিন্তু কেউ লিখবে না, ওটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি। এখানে জার্নালগুলো লিখে, এখানে যখন আমি এগুলোকে লিখছি তখন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই জন্য আমি লিখেছিলাম, কিন্তু তোমরা কিন্তু লিখবে না, তোমরা কিন্তু সর্বদা লিখবে সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তো আমি এই অঙ্কটা থেকে আর ডেটর্স লিখছি না,
সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখবো, তবে সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টেরই কিন্তু আরেক নাম হলো ডেটর্স অ্যাকাউন্ট, দুটো কিন্তু পুরো সেম জিনিস, ঠিক আছে। তাহলে দেখো সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে কিন্তু আমরা এখানে লিখবো, ঠিক আছে। তাহলে চলো এবারে যে অঙ্কটা করব সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে, তো সেরকম ধরনের অঙ্ক চলো করব। তো স্ক্রিনের ওপর প্রথমেই অঙ্কটা দেখো, দেখো এখানে তোমরা একটা অদ্ভুত জিনিস কিন্তু লক্ষ্য করবে, তোমরা কিন্তু ভালো করে অঙ্কটায় আমি যে অংশগুলোকে গোল করছি সেই অংশগুলোকে দেখো। দেখো বলে দিয়েছে ওপেনিং ব্যালেন্সেস অফ ডেটর্স ডেবিট 25,200, তারপরে দেখবে নিচে লেখা রয়েছে ডু ক্রেডিট 800, আবার দেখো নিচে দেওয়া রয়েছে ক্লোজিং ব্যালেন্স অফ ডেটর্স ডেবিট 27,980 আর ক্রেডিট কত 2,480। তাছাড়া দেখবে এদের মাঝখানে প্রচুর ট্রানজ্যাকশান দেওয়া রয়েছে, যেগুলোকে আমরা কি করব, জার্নাল বানিয়ে সেগুলোকে আমরা কি করব, ডেটর্স অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা দেখতে পেয়েছো। এইবারে এখানে একটা নতুন জিনিস দেওয়া রয়েছে, ডেটর্সের দুটো ব্যালেন্স, এবং দেখবে দুটো ব্যালেন্স কী কী, ওপেনিংয়ের দুটো ব্যালেন্স এবং ক্লোজিংয়ের দুটো ব্যালেন্স। তাহলে এই দুটো ব্যালেন্স দিয়ে কি করে, কিভাবে কি করব, চলো ব্যাপারটা আমরা একটু বুঝে নিত। তো দেখো ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দুটো আছে। আচ্ছা এখানে আমি ধরে নিচ্ছি আমাদের এই অঙ্কটার ধরে নিচ্ছি ইয়ার এন্ডিং হলো 31/12/2023, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে 31/12/2023। তাহলে ওপেনিং ব্যালেন্সকে আমরা কি লিখবো, 1/1/2022, ঠিক আছে। ডেটর্সের ওপেনিং ব্যালেন্স, ডেটর্সের ওপেনিং ব্যালেন্সকে আমরা কি বলে লিখবো, ডেটর্স অন 1/1/2022, ঠিক আছে। এবং এর পাশে দেখবে আমি লিখছি কি ডেবিট বলে, ঠিক আছে। আবার দেখো আরেকটা জিনিস যদি আমি লিখি 1/1/2022 ডেটর্সের ওপেনিং ব্যালেন্স, আবার একটা যদি আমি দিয়ে দিই এবং তার পাশে আমি যদি ক্রেডিট লিখি, ঠিক যেভাবে বইয়েও দেখবে লেখা আছে কিন্তু, এবং টাকার অ্যামাউন্টগুলো কত কত দেওয়া রয়েছে 25,200 এবং ক্রেডিটে যেটা দেওয়া রয়েছে সেটা কত দেওয়া রয়েছে 800, তাই তো। এবারে চলো আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলি। ডেটর্সের ওপেনিং ব্যালেন্স 1/1/2022 দেওয়া আছে 25,200। এই কথাটার মানে কি বলো তো, ডেটর্স অর্থাৎ যাকে আমি ধারে মাল বিক্রি করেছি এবং আমাকে যে টাকা দেয়নি, তো আমি তাকে কি বলবো, ডেটর্স বলবো। এবং সেই ডেটর্সের থেকে আমি কত পাই, 25,200, যতদিন আমি তার থেকে পাবো তাকে আমি ডেটর্স বলে ডাকবো। তো আমি তার থেকে পাই 25,200। তো আমি ভাবো এই ডেটর্সের বাড়িতে রোজ যাচ্ছি টাকা চাইতে, যে ভাই 25,200 টাকা দে, 25,200 টাকা দে, আমি তোকে ধারে মাল দিয়েছি, আমাকে 25,200 টাকা দে। তো একদিন সেই ডেটর্সটা কি করলো, আমাকে 25,200 টাকা দেওয়ার বদলে আমাকে একেবারে 26,000 টাকা হাতে ধরিয়ে দিল, আমার হাতে একেবারে 26,000 টাকা ধরিয়ে দিল। তাহলে আমাকে কি করতে হবে, এই ডেটর্সটাকে 800 টাকা ফেরত দিতে হবে, তাই না। 800 টাকা আমাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। কিন্তু আমার কাছে তো খুচরো নেই, তো আমি কি করব, দিতে পারছি না। তখন এই ডেটর্সটা আমাকে বললো ঠিক আছে পরে যেন আমি দিয়ে দিই, আমি যেন পরে ওকে দিয়ে দিই। তো আমার তো খুব আনন্দ যে আমি তো এই টাকাটা তো পেয়েই গেছি, উপরন্তু আরও 800 টাকা পেয়েছি, যাই হোক এই 800 টাকাটা আমায় পরে দিয়ে দিতে হবে। তাহলে এতদিন পর্যন্ত ডেটর্সের থেকে আমি টাকা পেতাম, তাই জন্য ডেটর্সকে আমরা ডেবিট করতাম, কারণ ডেটর্স হলো সম্পত্তি এবং সম্পত্তির ব্যালেন্স কি হয়, ডেবিট হয়। তাহলে আমি কি করতাম, এতদিন টাকা পেতাম তাই জন্য 25,200 ডেবিট ছিল। আজকের থেকে জিনিসটা পুরো উল্টে গেল। কি উল্টে গেল, আজকের থেকে ডেটর্স হয়ে গেল ক্রেডিট, অর্থাৎ এই 800 টাকা আমাকে ফেরত দিতে হবে। আমি যখন কারোর থেকে পাই, আমি যখন কোনো ডেটর্সের থেকে টাকা পাবো তখন ডেটর্সের ডেবিট ব্যালেন্স। ডেটর্স যখন এবার আমার থেকে পাবে, আমার থেকে যখন ডেটর্স পাবে তখন ডেটর্সের ক্রেডিট ব্যালেন্স। বোঝা গেল। এবারে এই যে দুটো টাকা রয়েছে না, এই দুটো টাকাকে আমি একটা জিনিস বলে লিখবো, এই টাকাটাকে আমি বলবো আসল টাকা, ঠিক আছে। আর এটাকে বলবো নকল টাকা। মানে এটা কি, আসল টাকা নকল টাকা মানে, দেখ এটা কিন্তু সব মানুষের ক্ষেত্রেই হয়। দেখবে আমি যখন কারোর থেকে টাকা পাই, আমি যখন পাবো তখন আমি একে জ্বালিয়ে খাবো, এ ভাই টাকা দে টাকা দে টাকা দে, জ্বালিয়ে খাবো, এই টাকাটা খুব ইম্পর্টেন্ট, আমার পেতেই হবে। কিন্তু এই টাকাটা তো আমাকে দিতে হবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি দিচ্ছি না দেবো না ও পরে দেবো, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, চাপের নয়।
ওই টাকাটা তো ডেটর্স পায়, আমার তো কিছু নয়, আমার তো কিছু মানে আমার তো কোনো মাথার টেনশন নয়, ডেটর্স পাবে, ডেটর্সের মাথার চাপ, আমার তো কিছু নয়। কিন্তু এটা হলো আমার মাথার চাপ, আমাকে এই টাকাটা উদ্ধার করতে হবে। বোঝা গেল তো? তাহলে জেনে রাখবে যেটা সর্বদা বড় টাকার অ্যামাউন্ট থাকবে, এটা কিন্তু খুব বড় ভালো করে জানবে যে যার অ্যামাউন্ট হবে বড় সে হবে আসল টাকা, মাথায় চাপ বেশি, উদ্ধার করতেই হবে। আর যে টাকাটার অ্যামাউন্ট হবে ছোট তাকে আমরা কি বলবো? নকল টাকা। ঠিক আছে, এটা চাপ নেই আমার, ও তো আমার থেকে পায়, পরে দিয়ে দেবো আর কি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই যে আসল যে অ্যামাউন্টটা, আসল যে জিনিসটা, সেইটাকে কিন্তু আগে আমরা এখানে ট্রান্সফার করব, লিখব। নকলটা বাদ দাও, নকলটা ভাবো ও পরের ব্যাপার। স্বাভাবিকভাবে ডেটর্সের কি ব্যালেন্স হয়? ডেটর্সের হয় টু ব্যালেন্স, কি হয়? টু ব্যালেন্স বিডি, তাই তো? ডেটর্সের কি ব্যালেন্স হয়? টু ব্যালেন্স বিডি বলে আমরা লিখি। আসলটাকে লিখবো, আসলটা নিয়ে আগে মাথা ব্যথা করব। কত? 25,200। যে টাকার অ্যামাউন্ট বড় সে হলো আসল, যে টাকার অ্যামাউন্ট ছোট সে হলো নকল। আসলটাকে কোন দিকে লিখি? আমরা সর্বদা এদিকে লিখবো, যেরকমভাবে যেটা অ্যাকচুয়ালি যেটা ডেটর্সের ব্যালেন্সটা যেদিকে লেখে, ডেটর্সের ব্যালেন্সটা আসলে যেদিকে লেখা উচিত সেটাকে এদিকে লিখবো, টু ব্যালেন্স বিডি বলে। ঠিক আছে? আর ক্লোজিং ব্যালেন্সে দেখো একইভাবে তোমরা ক্লোজিং ব্যালেন্সে দাগ দেবে। দেখো ওখানেও ডেবিট ক্রেডিট আছে, দেখেছো তো? ওখানেও দেখো সবচেয়ে বড় টাকা কোনটা? দেখো 27,980, দেখতে পেয়েছো? ছোট টাকা কোনটা? দেখবে ক্লোজিং ব্যালেন্স যেটা। ভাবো ক্লোজিংকে আমি কিভাবে লিখতে পারি? ক্লোজিংকে আমি এইভাবে লিখবো তো, যে তাহলে ক্লোজিংকে আমি কি বলে লিখতে পারি? ক্লোজিং হলো 31/12/2022। ঠিক আছে, আমি যদি এরমভাবে লিখি 31/12/2022। ঠিক আছে, এইবারে তোমরাই বলো কোনটা আসল আর কোনটা নকল হবে। এবারে তো আমি ক্লোজিং ব্যালেন্সগুলো লিখেছি, 27,980, 27,980, আরেকটা দেখো কত রয়েছে? 2,480, দেখতে পাচ্ছ? 2,480। তাহলে ক্লোজিং ব্যালেন্স স্বাভাবিকভাবে কোন দিকে যায়? স্বাভাবিকভাবে ক্লোজিং ব্যালেন্স ক্রেডিট দিকে আসে, তাকে আমরা কি বলে লিখি কিন্তু বাই ব্যালেন্স সিডি বলে, তাই না? বাই ব্যালেন্স সিডি। আমরা এখন সব আসল নিয়ে মাথা ঘামাবো, নকল কিন্তু মাথা ঘামাবো না। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা এখানে? আসল টাকা মানে বড় টাকাটা 27,980। ঠিক আছে, 980 এই বসালাম। এইবারে নকলগুলো নিয়ে একটু মাথা ঘামাই। নকলগুলো যেমন এটা নকল, আসল যেদিকে থাকবে মানে বড় যেদিকে থাকবে, নকল ঠিক তার উল্টো দিকে চলে যাবে। বোঝা গেল? তাহলে এইদিকেও আমরা ঠিক ওই একই জিনিস লিখবো, টু ব্যালেন্স একইভাবে লিখবো, উল্টো দিকে সিডি আছে, সিডি লিখবো। বোঝা গেল? তাহলে নকলটা দেখি কত রয়েছে? 2,480। একইভাবে এই দিকে যেটা আসল ছিল ডেবিট আছে তো আছে, এই দিকে ঠিক নকল টাকাটা লিখবো, যেটা ডেটর্স আমার থেকে পায় সেইটাকে লিখবো। ডেটর্স আমার থেকে যেটা পায় সেটাকে একইভাবে লিখবো। এখানে যা আছে ওই একই জিনিসকে লিখবো। ঠিক আছে, বাই ব্যালেন্স, এবারে বিডি লিখবো, এদিকেও বিডি এদিকেও বিডি। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স মানেই বিডি, ওপেনিং ব্যালেন্স মানেই কি? বিডি। তাহলে কত? 800, তাই না? বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে আসল যে বড় বড় অ্যামাউন্টগুলো ঠিক যেমন বসে সেরকমই কিন্তু বসবে। সর্বদা মনে রাখবে বড় অ্যামাউন্ট যেমন বসে, টু ব্যালেন্স বিডি আর বাই ব্যালেন্স সিডি যেমন আছে তেমনই কিন্তু বসবে। ঠিক আছে, এবারে নকলগুলোকে ঠিক উল্টো দিকে কিন্তু ট্রান্সফার করবে। বোঝা গেল? উল্টো দিকে, আসলটা এদিকে, ওপেনিংয়ের আসল এদিকে, নকল এদিকে, ক্লোজিংয়ের আসল এদিকে, নকল এদিকে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা করবে। এরপরে তোমরা দেখবে কিছু ট্রানজাকশান আছে যেগুলোকে আমরা কি করব? এই ডেটর্সের যে লেজারটা রয়েছে না, সেই লেজারে কিন্তু আমরা ট্রান্সফার করব। চলো ট্রান্সফার করব, তো আমরা পড়ে নিই ভালো করে। তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে, দেখো সেলস। তাহলে সেলস কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 62,400। এখানে কিন্তু বলে দেয়নি যে ক্রেডিট সেল নাকি ক্যাশ সেলস। তো যখন বলে দেয়নি তখন আমি কি ধরে নেব? এটা একটা ক্রেডিট সেলস। তাহলে ক্রেডিট সেলসের জার্নাল কী হয় তোমরা সবাই জানো, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট হয়, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট হয়, টু কী হয়? সেলস হয়, এটা তোমরা সবাই জানো। তাহলে আমরা কি লিখব? আমরা ডেটর্স মানেই কিন্তু এই যে সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট, তাহলে ডেটর্সের ঘরে তো ডেটর্স লেখা যাবে না, এইটাকে লিখতে হবে, তাই না? টু বলে লিখতে হবে। আচ্ছা, তার আগে আমরা এখানে লিখে নেব টু, যে হেডিংটা দিয়ে নিই আর কি, টু, এখানে আমরা লিখে নেব টু জেনারেল লেজার, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে আমরা লিখব। এবং ব্র্যাকেটে কি লিখব? ইন
সেলস লেজার, ইন সেলস লেজার বলে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে। তাহলে এই কিন্তু আমাদের এই হেডিংটা কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। একইভাবে এই দিকেও ওই একইভাবে হেডিং দেবো, বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, বাই জেনারেল লেজার, বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এবং এখানে কি লিখবো, ইন সেলস লেজার, ঠিক আছে। এইটা কিন্তু আমাদেরকে একটু লিখে নিতে হবে। এই হেডিংটা দিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু অঙ্কটা স্টার্ট করে ফেলি। তাহলে তোমাদেরকে বললাম আমি যে টু সেলসকে তাহলে কোন দিকে লিখবো আমরা, টু সেলসকে লিখবো কিন্তু এই দিকে, ঠিক আছে। টু সেলস, ঠিক আছে, টু সেলস বলে আমরা লিখবো। কত টাকা লিখবো দেখো, রয়েছে 62,400, চলো লিখে ফেলি 62,400, ঠিক আছে। তারপরে দেখি তো কি আছে, তারপরে দেখো রয়েছে রিটার্ন, ঠিক আছে, আমাকে রিটার্ন করে দিয়েছে। বিক্রি করেছিলাম, খুব ভালো কথা, আমাকে যদি রিটার্ন করে দেয়, আমি ধারে বিক্রি করলাম কাউকে, ডেটর্সকে, ডেটর্স এসে আমাকে উল্টে রিটার্ন করে দিল, তাহলে রিটার্নের জার্নাল কী হবে তোমরা জানোই সবাই, রিটার্নের জার্নাল হবে সেলসটা, তো ডেটর্স তখন কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, ডেটর্স তখন কী হবে, ক্রেডিট হয়ে যাবে, তাই না, টু ডেটর্স অ্যাকাউন্ট হয়ে যাবে। আর সেলসটা তো ডেবিট হবে না, সেলসের নামটা একটু পাল্টে যাবে, কি হয়ে যাবে, রিটার্ন ইনওয়ার্ড হয়ে যাবে, তখন নাম কি হবে, রিটার্ন ইনওয়ার্ড ডেবিট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, বাই রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন, ঠিক আছে, রিটার্ন ইনওয়ার্ড বলে আমরা কিন্তু লিখবো। তাহলে রিটার্ন ইনওয়ার্ড দেখি কত হচ্ছে, রিটার্ন ইনওয়ার্ড কিন্তু তোমাদের হচ্ছে 6,340, 6,340, ঠিক আছে। তো চলো নেক্সট দেখি কি রয়েছে, রয়েছে কিন্তু ক্যাশ রিসিভড। তাহলে তোমরা সবাই জানো কিন্তু ক্যাশ রিসিভড তার জার্নাল কি হবে, ক্যাশ যদি আমরা ডেটর্সের থেকে রিসিভ করি তাহলে তার জার্নাল কিন্তু হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, এই তো হবে জার্নাল, তাই না। তাহলে দেখো ডেটর্সের ঘরে আমরা কি লিখবো, এখানে কিছু নেই মানে কি, বাই, তাহলে বাই ক্যাশ বলে লিখবো, তাই না। তাহলে এখানে আমরা কি লিখবো, বাই ক্যাশ, তাই না, তাহলে বাই ক্যাশ রিসিভড বলে আমি লিখছি, বাই ক্যাশ রিসিভড বলে আমি দেখো লিখছি, বাই ক্যাশ রিসিভড, ঠিক আছে। কত কত টাকা ক্যাশ রিসিভ করা হচ্ছে দেখো, 40,100 টাকা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল বাই ক্যাশ রিসিভড। তারপরে দেখি আর কি রয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড। তো তোমরা সবাই জানো ডিসকাউন্ট অ্যালাউড কোন দিকে আসে, কেন আসে, সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে আমি ডাইরেক্ট দিকে দেখো লিখে দিচ্ছি, ডিসকাউন্ট অ্যালাউড, বাই ডিসকাউন্ট অ্যালাউড, ঠিক আছে, বাই ডিসকাউন্ট অ্যালাউড। কত বাই ডিসকাউন্ট অ্যালাউড আমরা কত লিখবো, 2,600, ঠিক আছে। তাহলে কারণটা তোমরা বুঝতে পেরেছো কেন ডিসকাউন্ট অ্যালাউডকে আমি এদিকে লিখবো, দেখবে আগের ভিডিওতেও আগের অঙ্কটাতেও কিন্তু আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো আরেকবার তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি, যখন আমি কারোর থেকে, ভালো করে দেখবে, যখন আমি কারোর থেকে টাকা নিচ্ছি তখন আমরা ভাবো আমি লিখছি কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ভাবো আমি লিখছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ভাবো আমি কারোর থেকে টাকা পাই, ঠিক আছে, কোনো ডেটর্সের থেকে ভাবো আমি টাকা পাই, ভাবো তাহলে আমরা ভাবো আমি যদি কারোর থেকে টাকা পাই তাহলে আমি কি লিখবো, ক্যাশ ডেবিট। তাহলে ভাবো আমি পাচ্ছি কত টাকা, ভাবো 8 টাকা, কিন্তু আমাকে দেওয়া উচিত ছিল, ডেটর্স আমাকে দেবে বলেছিল কত টাকা, ভাবো ডেটর্স আমাকে দেবে বলেছিল 10 টাকা, কিন্তু 10 টাকা না বলে আমাকে দিচ্ছে কত, 8 টাকা, ঠিক আছে। তাহলে আমি 2 টাকা কী করলাম, ডিসকাউন্ট দিলাম, ঠিক আছে, আমি কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি, কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি, কিন্তু কত, 2 টাকা, বোঝা গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে ক্যাশটাকে যদি আমি এবার বাদ দিয়ে দিই তাহলে বলো ডিসকাউন্টের সঙ্গে ডেটর্সের কী সম্পর্ক, ডিসকাউন্টের আগে কিছু নেই মানে কি, বাই আছে, তাহলে মানে ডিসকাউন্টকে আমরা কোন দিকে লিখবো, এই সাইডে লিখবো, তাই না, বুঝতে পারলে। তাহলে এই হলো কিন্তু ব্যাপার। তাহলে চলো ডিসকাউন্টের পরে দেখি কি আছে, ডিসকাউন্টের পরে দেখবে রয়েছে কিন্তু ব্যাড ডেপ্ট। তাহলে ব্যাড ডেপ্ট ক্ষতি, ক্ষতি মানে কী হবে, ব্যাড ডেপ্ট তো ক্ষতি, তাহলে ক্রেডিট দিকে আমরা লিখবো, তাই না, তার কারণ ক্ষতি হলে, ব্যাড ডেপ্ট হলে কি হয়, তার জার্নাল হয় কিন্তু ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট, তখন হয় কিন্তু কি, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, তাই না, টু ডেটর্স। তাহলে ডেটর্সের ঘরে আমরা কি লিখবো, ডেটর্সের ঘরে আমরা তো আর ডেটর্স লিখতে পারি না, উল্টো দিকের জিনিসটা বাই ব্যাড ডেপ্ট বলে লিখবো। তাহলে আমরা কি লিখবো, বাই ব্যাড ডেপ্ট, ঠিক আছে, বাই ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট। কত রয়েছে ব্যাড ডেপ্টের ঘরে, আমরা কত লিখবো বলো তো, লিখবো কিন্তু 7,420, 7,420, ঠিক আছে।
তারপরে দেখবে বলে দিয়েছে ইনক্রিজ ইন প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। এবারে তোমাদেরকে আগের অঙ্কেই বলেছিলাম প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কিন্তু অঙ্কের মধ্যে আসবে না। প্রভিশন মানে টাকা আমার কত চোট হতে পারে তার সম্ভাবনাটা, এখনও চোট হয়নি মানে আমার ডেটর্স এখনও কমে যায়নি, আবার বেড়েও যায়নি কমেও যায়নি, আমার মনে হচ্ছে টাকাটা কমে যেতে পারে। যেহেতু এখনও কমে যায়নি তার মানে ডেটর্স কমে যায়নি মানে কি তার জার্নাল আমি এখনও করতে পারবো না। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে ব্যাড ডেপ্টস প্রিভিয়াসলি রিটেন অফ নাও রিসিভড। ঠিক আছে, তাহলে দেখো এবার কি বলে দিয়েছে, ব্যাড ডেপ্টস প্রিভিয়াসলি রিটেন অফ নাও রিসিভড। তার মানে ব্যাড ডেপ্ট হয়ে গিয়েছিল মানে আমার টাকা কেউ মেরে দিয়েছিল, কত টাকা ভাবো 600 টাকা কেউ মেরে দিয়েছিল। তো আমি স্বাভাবিকভাবেই তার জার্নাল এন্ট্রি কী করেছিলাম, যখন আমার টাকা কেউ মেরে দিয়েছিল তখন আমি স্বাভাবিকভাবেই তার জার্নাল এন্ট্রি এইটা করেছিলাম, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, এই জার্নালটা আমি করেছিলাম টু ডেটর্স। ঠিক আছে, টু ডেটর্স বলে আমি করেছিলাম। তো আমার টাকা একজন মেরে দিয়েছিল 600 টাকা। এবারে ভাবো 2-3 বছর পর আবার ওই লোকটা আমার কাছে এসেছে, কি মনে হয়েছে, তো সে আমাকে 600 টাকাটা দিতে এসছে। তো যখন আমাকে 600 টাকাটা দিয়েছে তখন আমার কি করা উচিত, সেই আমি 6-7 বছর আগের খাতা খুলে আমি যে এন্ট্রিটা করেছিলাম সেটাকে কি কাটবো? এটাকে কি এখনো সম্ভব এইসব করা? সম্ভব নয়। তাহলে আমাকে যখন সে 600 টাকা দিয়ে গেল তার জার্নাল আমি কি করব? আমার হাতে ক্যাশ এলো, তাহলে আমি কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আমি লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেপ্ট রিকভারি। কোথা থেকে এলো তার সোর্সটা আমায় লিখতে হবে, ব্যাড ডেপ্ট রিকভারি হলো। তাহলে ব্যাড ডেপ্ট রিকভারি হলো। ঠিক আছে, তাহলে একজন টাকা মেরে দিয়েছিল ভাবো 600 টাকা, সেই 600 টাকাটা আজকে ভাবো উদ্ধার করা গেল। ভাবো 5-6 বছর আগে মেরে দিয়েছিল কেউ 600 টাকা, সেই টাকাটা উদ্ধার করা গেল, তাই জন্য ক্যাশ পেলাম 600। আর আমি কি বলে লিখবো, কি সোর্স, কোথা থেকে পেলাম, ব্যাড ডেপ্ট রিকভারি হলো। তাহলে দেখো এখানে কিন্তু কোথাও ডেটর্স নেই, তাই জন্য এই জিনিসটা কিন্তু এখানে আসবে না। যে জার্নালের মধ্যে ডেটর্স থাকবে না সেগুলোকে কিন্তু এখানে আনা সম্ভব নয়। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, অ্যালাউন্স। তাহলে চলো অ্যালাউন্সও যেহেতু একটা খরচ সেটাকেও কিন্তু আমরা এই দিকে লিখবো অ্যালাউন্স। ঠিক আছে, অ্যালাউন্স কত রয়েছে, 840। ঠিক আছে, এটাও কিন্তু ওই ডিসকাউন্টের মতোই কোনো একটা জিনিস অ্যালাউন্স। ঠিক আছে, তো সেই অ্যালাউন্সটাকে আমরা এখানে লিখবো। তারপরে দেখো বলে দিয়েছে কিন্তু বিলস রিসিভেবল রিসিভড, আমি কিন্তু একজনের থেকে বিল পাচ্ছি। ঠিক আছে, আমি কি পাচ্ছি, একজনের থেকে বিল পাচ্ছি, টাকা পাচ্ছি না। আমার ডেটর্স আমাকে টাকা না দিয়ে কি দিচ্ছে, বিল দিচ্ছে। তাহলে বিলও কিন্তু বিল রিসিভেবলকে আমি বিআর বলে লিখছি। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু ক্যাশের সমতুল্য, টাকার সমতুল্য। ঠিক আছে, মানে কোনো জায়গায় আমি যদি ক্যাশ দিতে না পারি বিলটা দিলে কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলে লিখি, কারোর থেকে যদি বিল পাই তাহলে আমি কি লিখবো, ডেটর্সের থেকে টাকা পেলে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, বিল পেলে লিখবো বিল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। তাহলে এটাকে কোন দিকে লিখবো, বাই, তাই না? তাহলে চলো এদিকে আমরা লিখবো বাই বিল রিসিভেবলকে শর্টে বিআর বলে লিখছি। হ্যাঁ, বিল রিসিভেবল রিসিভড, বোঝা গেল? তাহলে কত টাকার বিল রিসিভ করলাম দেখি তো। দেখো 2600 টাকার বিল কিন্তু রিসিভ করলাম। ঠিক আছে, 2600 টাকার বিল রিসিভ করলাম। তারপরে দেখো কি বলে দিয়েছে, বিল রিসিভেবল ডিসঅনার্ড। তার মানে কি আমি একজনের থেকে 2600 টাকার বিল পেয়েছি, আমাকে সে টাকা দিতে পারেনি, বিল দিয়ে দিয়েছে। এবারে কি হয় ব্যাপারটা, বিলের টাকা ভাবো 2 মাস পরে আমি ব্যাংকে গেলাম, গিয়ে টাকাটা নেব বলে, ভাবো 2 মাস পর ব্যাংকে গেলাম। এবার যখন আমি ব্যাংকে গেলাম না, তখন কি হয়েছে ভাবো, কোনো একটা ডেটর্স আমাকে বলেছিল 1000 টাকা দেবে, ভাবো বলেছিল আমাকে 1000 টাকা দেবে। ঠিক আছে, 1000 টাকা দেবে বলেছিল, বলে একটা বিল দিয়েছিল। এবার আমি 1000 টাকার বিল নিয়ে ব্যাংকে গেছি, ব্যাংকের লোক বলছে এই লোকটার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই যে আমাকে টাকা দেবে। তখন কি হবে, এর ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, তার মানে লোকটা আমাকে পুরো ঠকিয়ে দিল। আমি ভালো ভেবে ওর জার্নাল লিখেছিলাম বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, এখন আমার মাথায় এমন রাগ হয়ে গেল আমি কী করবো, জার্নালটাকে উল্টে দেবো। তাহলে কী করে দেবো, তখন যে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, তখন কি বলবো, আবার ডেটর্স আমার বেড়ে গেল, এতক্ষণ ডেটর্স কমে গিয়েছিল। আর বিলস রিসিভেবল ডেবিটটাকে কী করে দেবো, ক্রেডিট করে দেবো, বোঝা গেল? তাহলে এবার ডেটর্সের ঘরে আমরা টু মানে কোন দিকে লিখবো, এই দিকে লিখবো। কিন্তু কি লিখবো, টু বিল ডিসঅনার্ড বলে আমরা লিখবো, টু বিল লিখবো ডিসঅনার্ড, টু বিল ডিসঅনার্ড। তাহলে কত টাকার বিল ডিসঅনার্ড হলো, 1000 টাকা। তাহলে চলো এখানে আমরা লিখবো কত, 1000, বোঝা গেল? তারপরে দেখি লাস্ট না এখনও কিন্তু কয়েকটা জিনিস রয়েছে। দেখো বলে দিয়েছে ট্রেড ডিসকাউন্ট।
ট্রেড ডিসকাউন্ট মানে কি ভালো করে বুঝবে। ভাবো আমার একটা বইয়ের দোকান আছে, আমার একটা কি বইয়ের দোকান আছে। এবারে দেখো আমি কি করি, আমি একটা বড় হোলসেল মার্কেট থেকে বই কিনে আনি, ঠিক আছে, আমি একটা বড় হোলসেল মার্কেট থেকে বই কিনে আনি, এনে আমার পাড়ায় যারা আছে তাদেরকে আমি বিক্রি করি। এবার আমি যখন হোলসেল মার্কেট থেকে বই কিনতে যাব, তাহলে ভাবো আমি হোলসেল মার্কেট থেকে কিনতে গেছি বই, তাহলে আমি যখন বই কিনবো তখন তার জার্নাল আমি কি করব, বুক অ্যাকাউন্ট ডেবিট করব, বুক অ্যাকাউন্ট ডেবিট করব, আমি এরকমভাবে দাগ কেটে ফেলি, হ্যাঁ, বুক অ্যাকাউন্ট ডেবিট করব টু ক্যাশ, আমার হাত থেকে ক্যাশ চলে যাচ্ছে, ঠিক আছে, বুক অ্যাকাউন্ট ডেবিট। এবারে দেখো বইয়ের দাম ভাবো 20 টাকা, বইয়ের দাম ভাবো 20 টাকা, কিন্তু আমি দোকানদারকে দিচ্ছি 15 টাকা, আমি দোকানদারকে দিচ্ছি 15 টাকা, তার মানে দোকানদার আমাকে কি করছে, ডিসকাউন্ট দিচ্ছে, এটাকে আমরা কি বলি, ডিসকাউন্ট রিসিভ বলি। তাইলে আমি কত পাচ্ছি, ডিসকাউন্ট 5 টাকা। তাহলে দেখো এখানে কোনো জায়গাতে ডেটর্স আছে নেই, তো তাহলে কিন্তু আমরা এখানে করবো না, ঠিক আছে, বোঝা গেল। তার মানে কি ট্রেড ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটাকে আমরা কি বলি, ট্রেড ডিসকাউন্ট, মানে আমি যখন কিনতে যাচ্ছি, আমি যখন কারোর থেকে কিনতে যাচ্ছি সেই সময় যে ডিসকাউন্টটা আমি পাচ্ছি সেটাকে কিন্তু এখানে আনা যাবে না, তার কারণ এখানে কোথাও ডেটর্স তো নেই, কোথায় লিখবো। কিন্তু আমি যখন কাউকে বিক্রি করছি, তার মানে আমি যখন কাউকে ডিসকাউন্ট দিচ্ছি সেটাকে কিন্তু এখানে লিখতে হবে, বোঝা গেল। তারপরেই দেখো কি বলে দিয়েছে, ট্রেড ডিসকাউন্ট হয়ে গেল, ট্রান্সফার ফ্রম বটলেজার, যা আছে দেখে দেখে লিখে দেবে, ট্রান্সফার ফ্রম বটলেজার যা আছে দেখে দেখে লিখে দাও। আচ্ছা এখানে যেহেতু জায়গা নেই আমি তাহলে নিচে লিখছি, বাই ট্রান্সফার ফ্রম বটলেজার, একদম চোখ কান বুঝে একদম এইখানে লিখে দেবে, ঠিক আছে, বাই ট্রান্সফার ফর্ম বট লেজার, বা একে পারচেস লেজারও বলে, ঠিক আছে। তাহলে ট্রান্সফার ফ্রম বট লেজার কত টাকা আছে দেখি, 27,980, চলো 27,980, ও না 27,980 না 2400 টাকা, তাহলে চলো এখানে আমরা কত লিখবো, 2400 টাকা। আর তারপরে যে দুটো জিনিস রয়েছে ক্লোজিং ব্যালেন্স, এগুলোকে কিন্তু আমার অলরেডি লেখা হয়ে গেছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এবার জাস্ট আমরা ব্যালেন্স করব তাহলেই হয়ে যাবে, কিন্তু এখানে দেখবে ব্যালেন্স করার কিছুই নেই। তাহলে দেখো এবার আমরা এই সাইডগুলোকে সব যোগ করি, এই সাইডগুলোকে সব যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো বলো তো, পাবো 91,080, তাহলে আমরা কত পাবো, 91,080। আবার দেখো এই 91,080কে আমি কোন দিকে লিখবো, এই দিকে লিখবো তো 91,080কে, তার থেকে আমি কি করব, এইগুলোকে বিয়োগ করব, বিয়োগ করলে এই সবকটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আসবে অ্যান্সার 0, ঠিক আছে। তাহলে 0 এলে আর আমাদের কিছু করার নেই, এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।